আজকে বাংলাদেশে আছে কিসের উপরে? দুইটা জিনিসের উপরে, গার্মেন্ট আর রেমিটেন্স। এই দুইটা তো জিয়াউর রহমান শুরু করেছিল, বঙ্গবন্ধু তো না, শেখ হাসিনা তো না। ইরিদান বড়দান পাকিস্তান থেকে আক্তার সাহেবকে নিয়ে আসলাম আমরা। ইরিদানের যে প্রবক্তা আক্তার, উনি কুমিল্লাতে ছিলেন, আক্তার হামিদকে আমরা বিশেষ অনুরোধ করে পাকিস্তান থেকে নিয়ে আসছিলাম এবং উনাকে বগুড়াতে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে ইরিদানের ব্যবস্থা করার জন্য। এখন যদি আমি বলতে যাই রাত্রে 8টা 9টা বেজে যাবে, অতক্ষণ তো আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। বর্তমান এটা তো জানেনই, বর্তমান নিয়ে কি বলার দরকার আছে? অতীতে যেটা জানতেন না সেটা বললাম। অশান্ত পৃথিবী, এটা খেয়াল রাখেন। 2024 সাল হলো ঘটনা বহুল বছর। এই বছর বহু ঘটনা ঘটবে পৃথিবীব্যাপী। দুর্ভিক্ষ হইতে পারে, প্রলয় হইতে পারে, সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে যেতে পারে, অনেক লোক মারা যেতে পারে। আর আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। পৃথিবীতে মনুষ্যত্ব বলে কোনো জিনিস আর অবশিষ্ট নাই। এখন টাকায় হলো ভগবান, টাকায় হলো ঈশ্বর, টাকা ছাড়া কিছু নাই। এখন সরকারি কর্মকর্তা দেখেন আর আওয়ামী লীগের সদস্য দেখেন, তাকে তো 80 টুকরা করা হয়েছে। এখন বাকি যারা বাকি আছে তাদের কয় টুকরা হয় দেখতে হবে, অপেক্ষা করেন। কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। আল্লাহ ছাড় দে, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, এটা কোরআন বলে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একে অপরের উপকার করার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য। আর আমরা করেছি ঘৃণার জন্ম দিয়েছি। আওয়ামী লীগ ঘৃণার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, বিনা ভোটে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, নিশিরাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে, পাশের রুমের ভোটে 2024 সালে পাশের রুমের গোপন কক্ষের ভোটে প্রতিষ্ঠা করেছে। কাকো কখনো স্বামী ডাকতেছে, কাকো কখনো কি ডাকতেছে, কত কিছু যে ঘটনা ঘটতেছে, এগুলির হদিশ রাখা মুশকিল। আপনাদেরকে অনুরোধ করব, দাই নো ইউ সেলফ। বাইবেলে বলে দাই নো ইউ সেলফ, নিজকে চিনো, নিজকে সঠিক পথে পরিচালিত করো। আপনি, আমার কাজ হলো আমাকে সঠিক পথে রাখা, আমার কাজ হলো, আপনার কাজ হলো পরিবারকে সঠিক পথে রাখা, আল্লাহর নির্দেশিত পথে থাকা। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই। 2024 সাল একটা ভয়ানক বছর, এটাই সবাই ফোরকাস্ট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয়। এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। ওটা তো পাবলিক টয়লেটে তো টাকা আছেই। আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করে ওটার উপরে ট্যাক্স নাই, বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে। এবং যে বাজেট, ডেফিসিট বাজেট প্রায় 2,51,000 কোটি টাকা ডেফিসিট। এই বাজেট কিভাবে বাস্তবায়ন হবে? এটা হলো ঋণের বাজেট। ডলারও নাই, বাংলাদেশি টাকাও নেই। আপনাকে যে টাকা দেবে, এখন পার একজনের পিছনে বোধ হয় 1,80,000 টাকা ঋণ প্রত্যেকের পিছনে। এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে যদি আর নতুন ভাবে না নেয়। দেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই দেখেন। এটা দেশ নাই, এটাতে নৈতিকতা, নীতি, আল্লাহ, রসুল এখানে কিছুই নাই। এখানে একমাত্র হলো টাকা পাচার করো, অবৈধভাবে টাকা রোজগার করো, অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করো। এটার থেকে বাঁচার পথ একটাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। জিয়াউর রহমান তখনই শান্তি পাবে বেহেশতে যখন জিয়াউর রহমানের অনুসারীরা সঠিক পথে চলতেছে।
এরকম বক্তব্য রেখে উনার আত্মা শান্তি পাবে না। ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ওইটাই তার কাছে যাবে। আমরা ভালো কাজ করব, ন্যায়ের পথে থাকবো, ওনার যে আদর্শ, ওনার যে নীতি, সেটা আমাদের জীবনে আমরা অনুসরণ করে চলবো। তাহলে ওনার আত্মা শান্তি পাবে, না হলে আত্মা শান্তি পাবে না। আমি এখানে আসার পরে দেখলাম আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুব প্রতিজ্ঞতা শিক্ষকরা এখানে বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামীতে আপনারা বিশেষজ্ঞদেরকে নিয়ে, জিয়াউর রহমান সাহেব যেভাবে করতেন, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে সেমিনার করতেন এবং এটা লিপিবদ্ধ করতেন, কোন সেক্টরে কি কাজ করার দরকার এটা লিপিবদ্ধ করতেন। আপনারা যদি এই ধরনের সেমিনার করে বিশেষজ্ঞদেরকে নিয়ে কাজগুলি করে রাখেন, ভবিষ্যতে যদি কখনো বিএনপি সরকার আসে তাহলে কাজে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশেষ দিনে আপনারা আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 43তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আপনারা একটা অনুষ্ঠান করেছেন। বিভিন্ন বক্তা বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনারা হলেন জ্ঞানের ভান্ডার, বিভিন্ন দেশে সকাল 10টা থেকে নিয়ে রাত্রে পর্যন্ত কন্টিনিউ করে একটা সেমিনার করে সারাংশগুলি বাইর করে তারা সেটা পুস্তিকা আকারে বের করে। এটা তো হলো আমরা আসলাম, জয় করলাম, চলে গেলাম, পকেটে কিছু থাকলো না। এগুলি লিপিবদ্ধ করতে হবে। আমি প্রথমেই মেজর জিয়ার উত্থান কিভাবে হলো সেটাই বর্ণনা করব, তারপরে রাষ্ট্রপতি হিসাবে তিনি কি কি কাজ করেছেন সেটার মধ্যে কিছু আলোকপাত করব। 1970 সালের শেষের দিকে আমি ছিলাম 4th বেঙ্গল রেজিমেন্ট কুমিল্লাতে। আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আব্দুর রশিদ জঞ্জুয়া তিনিও ছিলেন তখন মেজর, তিনি ছিলেন ব্র্যাভো কোম্পানি কমান্ডার। অর্থাৎ আমাদের পজিশনটা ছিল সমান সমান, কিন্তু একজন অনেক সিনিয়র আর আমি ছিলাম অনেক জুনিয়র। আমি ক্যাপ্টেন হিসাবে কোম্পানি কমান্ডার ছিলাম আর উনি সিনিয়র মেজর হিসাবে কোম্পানি কমান্ডার ছিল। আমরা আসছিলাম লাহোর থেকে। লাহোরে 2 বছর থাকা অবস্থায় তার সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ ছিল। ট্রেনিং করে আসার পরে আমার তাবুতে, আমি যেহেতু মেস সেক্রেটারি ছিলাম, আমার ইলেকশন হইতো না, কর্নেল সাহেব বলে দিত তুমি মেস সেক্রেটারি, বাস ওইটাই চলতো। মেস সেক্রেটারি হিসাবে স্যুপ বানিয়ে নিয়ে আসতাম, সব বাঙালি অফিসারদেরকে নিয়ে স্যুপ খাইতাম। পাশে উনি তাম্বুতে থাকতেন, একই খুঁটাতে 2টা তাম্বু বাঁধা, ওনারটা আর আমারটা। ওনার কিন্তু কখনো স্যুপ অফার করি নেই বা স্যুপ পান করার জন্য ডাকি নেই। উনি অরিজিনালি বেঙ্গল রেজিমেন্টের লোক না, পাঞ্জাব রেজিমেন্টের লোক। বিভিন্ন সময় অফিসাররা পাঞ্জাব রেজিমেন্ট থেকে আসে, যেমন তৎকালীন মেজর জিয়া, উনি বেঙ্গল রেজিমেন্টের না, উনি ছিলেন ফার্স্ট পাঞ্জাব রেজিমেন্টের, যেখানে নিয়াজি সাহেব ওনার ফার্স্ট কমান্ডিং অফিসার ছিল। পাকিস্তান আর্মিতে ফার্স্ট কমান্ডিং অফিসার মানে পিতা, বর্তমান যেভাবে আছে এইভাবে না, তখন এটা আসলে মানত। যার কারণে বেগম জিয়াকে, আমি সাবজেক্টের থেকে অন্যদিকে চলে যাচ্ছি, যার কারণে বেগম জিয়াকে 1971 সালে উনি বিএপির মতো ট্রিটমেন্ট দিয়ে অফিসার্স মেসে বেগম জিয়াকে সসম্মানে রেখেছিল, কারণ মেয়ে হিসাবে রেখেছিল। এখন তো অনেকে অনেক রকম কথা বলে, মুখে তো তালা লাগাইতে পারবেন না, সম্ভব না। নানা মন, নানা মত, নানা পথ, এগুলি তো আছে, আর বিশেষ করে বাংলাদেশে। তো যা হোক, সে কথায় ফিরে যাই। হঠাৎ শুনলাম জঞ্জুয়া 4th বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হবে। আমি এটা শোনার পরে আমার বুকটা কেঁপে উঠলো।
কারণ আমি মনে করলাম উনি যদি কমান্ডিং অফিসার হয়, আমার 2 মাসের বেশি চাকরি নেই, আমাকে ঘরে চলে যেতে হবে। কারণ তখন যদি কমান্ডিং অফিসার একটা চিঠি লিখে দেন, অ্যাডভান্স রিপোর্ট, বাৎসরিক একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, অ্যাডভান্স রিপোর্ট দিয়ে দেন, আপনি যাবেন আর একটা ব্যাটালিয়নে, সেখানে 3 মাস চাকরি করবেন, সেখানেও পাঞ্জাবি, সে আর একটা অ্যাডভান্স রিপোর্ট দেবে, তারপরে ঘরে যাবেন। আমি আমার এক বন্ধুকে করাচিতে লিখে দিলাম, সরি রাওয়ালপিন্ডিতে লিখে দিলাম যে 4th বেঙ্গল রেজিমেন্ট থেকে যে কোনো জায়গায় আমাকে বদলি করো, সম্ভব হলে তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো ব্যাটালিয়নে, এটা সম্ভব না হলে তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে কোনো ব্যাটালিয়নে, তবে 4th বেঙ্গল রেজিমেন্টে না। কারণ জঞ্জুয়া আসলেই আমার চাকরি শেষ। তখন আমি ছিলাম শ্রীমঙ্গলে, মোজাইক ট্রেনিং এর দায়িত্বে প্রাপ্ত হয়েছিল। আমার একটা ব্যাটালিয়ন ছিল হবিগঞ্জে, আর একটা ছিল শ্রীমঙ্গলে, আর একটা ছিল মৌলভীবাজারে। হঠাৎ আমার রুমমেট পাঠান রাহাত খান, উনি শ্রীমঙ্গলে চলে আসলেন, বলো তুমি খুব ভাগ্যবান, তোমার পোস্টিং হয়ে গেছে নতুন গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে, 6 মাসের জন্য থাকবে, তারপরে খাদিয়া ক্যান্টনমেন্টে চলে যাবে। তা আমি চিন্তা করলাম 6 মাসেই যথেষ্ট, অন্তত নিজের জেলায় থাকলাম। আমি খুব আনন্দিত হলাম, আমাকে পিছনে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হলো, আমি কুমিল্লায় চলে আসলাম। 2 দিন পরে দেখি মেজর জঞ্জুয়ান প্রমোশন, পোস্টেড টু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রে হয়, আমি তো আদা মরা। কিন্তু এখনো তো ঘটনা বাকি, দেখেন বাকি কি হচ্ছে। দৌড়ে গেলাম, স্মার্টলি একটা সেলিউট দিলাম, ক্যাপ্টেন মানুষ, ওনাকে বললাম যে আন্তরিক মোবারকবাদ, আপনি আমার কমান্ডিং অফিসার হচ্ছেন। উনি বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো। তখনকার সময় একটা রীতি ছিল, কোন কমান্ডিং অফিসার যদি নতুন কমান্ডে যায়, সে নিজের ব্যাটালিয়ন থেকে 125 জন 130 জন বিভিন্ন পদবীর সেনা সদস্যদেরকে নিয়ে যেতে পারবে, সুইমার, শুটার, অ্যাথলিট, বিভিন্ন কাজে যারা দক্ষ, ফুটবলার। আমি যেহেতু ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, স্পোর্টস অফিসারও ছিলাম 4 বেঙ্গল রেজিমেন্টের, সুতরাং সবাইকে চিন্তাম। আমার উপর দায়িত্ব পড়লো 125 জন সেনা সদস্য 8ম বেঙ্গল রেজিমেন্টের জন্য বেছে নেওয়া। আল্লাহর প্ল্যান কোথায় এটা পরেই বুঝবেন। 125 জন আমি সিলেক্ট করলাম। 2 দিন পরে প্যারেড গ্রাউন্ডে একজন সিপাহী এসে বললো, জঞ্জুয়া সাহেব আপনাকে সালাম দিছে। সালাম দেওয়া মানে ডেকে পাঠাইছে, এটা ছিল আদব। ডেকে পাঠাইছে এটা কখনো বলতো না, যে আপনাকে সালাম দিয়েছে। গেলাম, উনি একটা খারাপ শব্দ ব্যবহার করলেন, আমি এটা বলতে চাচ্ছি না এখানে। বল, তুমি কি খুশি না আমি তোমার অধিনায়ক হয়েছি? আমি তো খুব খুশি, আপনাকে তো 2 দিন আগে মোবারকবাদ জানালাম। বলতো কখন জানেছো? তখন আমি বুঝলাম যে এই ঝগড়া করার জন্য এখন থেকেই একটা রাস্তা বাইর করতেছে। তখন আমি বললাম, স্যার আমি তো নতুন মানুষ, ক্যাপ্টেন, আর ভালো উর্দু তো বলতে পারি না, আমার বলার মধ্যে হয়তো ভুল হয়ে গেছে, আপনাকে আবার মোবারকবাদ দিচ্ছি। বলছে আবার মানে কি? প্রথমবার দিছিলে কখন? তাহলে এখানেও ভুল হয়ে গেছে, কারণ উর্দু তো ভালো না। আমি এখানেও ভুল হয়ে গেছে, মোবারকবাদ দিচ্ছি। বলছে এখন ঠিক আছে। উনি যে সেনা সদস্যগুলো আমি ঠিক করলাম, তাদের অর্ধেক লোকদেরকে নিয়ে তিনি চট্টগ্রাম চলে গেলেন, বাকি অর্ধেক নিয়ে আমি গেলাম। তখনও পর্যন্ত কোনো অফিসার যোগদান করে নেই, আমি আর উনি। সর্বপ্রথম নিয়ম হলো, নতুন ব্যাটালিয়ন যখন গঠন করা হয়, তার কোয়ার্টার গার্ড, অর্থাৎ যে গেট দিয়ে আপনি ঢুকবেন, কোয়ার্টার গার্ডটাকে গঠন করা হয়। তখনও পর্যন্ত আমরা ফার্নিচার পাই না, কোনো চেয়ার নেই, বাইরে একটা টুল, লম্বা টুল ছিল। কোয়ার্টার গার্ড রেস হবে পরের দিন, ঢাকা থেকে সাহেবজাদা ইয়াকুব যাবে, ব্রিগেডিয়ার মজুমদার যাবে, সবাই সিনিয়র অফিসাররা একত্রিত হবে, আর আমরা 2-4 জন যারা আছি আমরা একত্রিত হব।
হঠাৎ উনি আমার ডান হাতে ধরলেন, ওনার আঙ্গুল ছিল আমার তার থেকে ডবল, হাতের কবজিও ছিল প্রায় ডবল। হঠাৎ আমার ডান হাতে এরকম ধরলো, আমার হাত ভিতরে কিন্তু কাঁপতে শুরু করলো। এটা হলো বাস্তব অবস্থা। তারপর যে এরকম একজন কর্নেলে ক্যাপ্টেনের হাত ধরবে, এটা অকল্পনীয়। তো বলে, দেখো তোমার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। তুমি আমি একই বেঙ্গল রেজিমেন্ট থেকে আসছি, ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট থেকে। তুমি কি এখন আমার শত্রু না বন্ধু? উনি আরো একটা খারাপ শব্দ ব্যবহার করলেন। ওরা কথায় কথায় একটা খারাপ শব্দ ব্যবহার করতো, আমি ওইটা ব্যবহার করতে চাচ্ছি না। তুমি কি শত্রু না বন্ধু? তাহলে আপনি যেটাই চান আমি ওইটাই সুন্দরভাবে পালন করবো। আমি চিন্তা করলাম এখন তার ব্যাক করার রাস্তা নেই, কারণ উনি বারবার আমাকে ধাক্কাইয়া দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছে। আমি যেটাই বলেন আমি এটা ইমানদারের সাথে পালন করব। বলছে আমার জন্য যদি সুবিধা হয় তুমি যদি আমার বন্ধু হও, কারণ তোমরা বাঙালিরা দেমাগ খুব শার্প, তেজ, আর এখানে সব বাঙালি অফিসার হবে, তুমি তাদেরকে নিয়ে আমার অবস্থা কাহিল করবে। তুমি আমার বন্ধু হয়ে যাও, তাহলে আমার জন্য ভালো হয়। আর তুমি চট্টগ্রামের লোক, কথা দিলে কথা ছাড়বে না। ওনাকে কথা দিলাম বন্ধু হিসাবে কাজ করব। একই জায়গা থেকে গেলাম, উনিও স্বাচ্ছন্দ্য বোধ করলেন, আমি ওনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করলাম। এরপরের থেকে উনাকে ব্যস্ত রাখলাম, বিয়ে করতে হবে, পাকিস্তানে যাওয়ার আগে বিয়ে করব। উনি প্রত্যেকদিন মেয়ে দেখে, আমি প্রত্যেকদিন রিজেক্ট করি। আমার যে অরিজিনাল কমান্ডিং অফিসার ছিল সিলেট বাড়ি, গোলাপগঞ্জ, রনকেলি, আমাকে বলা হতো ব্লু আইট বয় অফ কর্নেল এম আর চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। উনার খুব ঘনিষ্ঠ, প্রাণের কাছে ছিলাম আমি। উনারও বদলি হয়ে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্রধান প্রশিক্ষক হিসেবে গেলেন। পাহাড়ের উপরে 2 কামরার একটা ঘর ছিল, ব্যাচেলার অফিসাররা থাকতো। যেহেতু কোয়ার্টারের শর্টেজ ছিল, তাকেই ওই কোয়ার্টারটা, ওই রুমগুলি দেওয়া হয়েছিল। উনি একদিন সন্ধ্যায় আমাকে টেলিফোন করলেন। উনি আমাকে খান সাহেব ডাকতেন। পাকিস্তানে ওলি খান খুব প্রসিদ্ধ রাজনীতিবিদ ছিল, আমাকে উনি অলি খান ডাকতেন। বলছে, খান সাহেব একটু সন্ধ্যার সময় বাসায় আসেন। আমি গেলাম, কোনো ভূমিকা নাই, কিছু নাই, কারণ আমরা একজন আরেকজনকে জানি। উনি বলে, দেশের অবস্থা কি? আমাদের খুব ভালো না। বলছে, আপনি কি মনে করেন শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেবে? আমাদের না, ক্ষমতা দেবে না। পাকিস্তানি জেনারেলরা কখনো শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না। তখন উনি বললেন যে কি করণীয়? আমাদের এটা একটা খুবই ভালো সুযোগ দেশ স্বাধীন করার। বলে, প্রস্তুত আছেন? আমি আছি। বল, তাহলে আমি চিটাগাং ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্টের সেনাদেরকে নিয়ে প্রস্তুত হই, আর আপনি 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুত হন। আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ রইল, কারণ আগরতলা কনস্পিরেসি কেস সম্বন্ধে আমরা জানতাম। এই জন্য আমরা অন্য কারো সাথে আলাপ করা স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। তৎকালীন মেজর জিয়া এবং আমার অফিস 3 ইঞ্চির একটা দেওয়াল, ওনারটা বাম দিকে আর ওনার ডান দিকের অফিসটা হলো আমার। আমি যেহেতু কোয়ার্টার মাস্টার, চাল, ডাল, চিনি সব রেশনের জন্য সবাইকে আমার কাছে আসতে হতো, কারণ যেগুলি সরকারি রেশন পাইতো ওটা দিয়ে যথেষ্ট ছিল না। তার 1 কেজি বেশি চিনি দরকার, 2 কেজি চাউল বেশি দরকার, এটা আমার কাছে আসতে হতো। জিয়াউর রহমান সাহেব একদিন বললেন, ওনার বাসা ছিল আমাদের অফিসার্স মেস থেকে প্রায় 150 গজ 200 গজ দূরে, যাওয়ার জন্য হয়তো 3 মিনিট 4 মিনিট সময় লাগতো। গেলাম ওনার বাসায়, উনি দাওয়াত করলেন। এখনো আমার স্মরণ আছে, 2 চেয়ারের মধ্যখানে বড়ই কাটার একটা ডাল, ছোট ডাল, ডালে শোলার ছোট ছোট করে কাটে ফুল বানানো। বেগম জিয়া থাকতেন দোতলায়, এটা 3 তলা বাসা। 3 তলার উপরে ছিল লেফটেন্যান্ট মাহফুজ, 1 তলা 2 তলা মিলেও ছিল তৎকালীন মেজর জিয়া। উনি আমার বাম পাশে বসলেন, আমি ওনার ডান পাশে বসলাম। উনি আলাপ আলোচনা শুরু করলেন। উনিও পাকিস্তান ইন্টেলিজেন্সে ছিলেন, আমিও ছিলাম। উনার কিন্তু আমি জীবনে কখনো দেখিও নাই, কথাও বলি নাই 8ম বেঙ্গল রেজিমেন্টে যাওয়ার আগে। সুতরাং উনার সাথে কথা বলাটা নিরাপদ ছিল না আমার জন্য, না বুঝে না শুনে কোথায় চাপ দেব। উনি অনেক কথা বললেন,
আমি শুধু জি স্যার করে সময়টা পাশ করে দিলাম। উনি আমার কাছ থেকে কিছুই পেলেন না। 3-4 দিন পরে আবার বললেন যে ওলি একটু সন্ধ্যার সময় চা খাওয়া আমার। আবার গেলাম, উনি আবার শুরু করলেন দেশের অবস্থা কি কি হইতে যাচ্ছে, কি করা উচিত। আমি তো ইয়াং ক্যাপ্টেন, আমি এগুলি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না, আপনার চিন্তা ভাবনা কি বলেন। তখন উনি বললেন যে দেখো আমাদের তো কিছু করণীয় আছে। আমাদের করণীয়টা কি বলেন, আপনি যা বলেন আমি আপনার সাথে থাকবো, এটাই কথা দিলাম, বাকি আমি আর কিছু জানি না। আমার চৌধুরী সাহেবের কথাটা ওনাকে বলি নাই, কারণ আমার লক্ষ্য ছিল আমি মধ্যখানে আছি। একজন ধরা পড়লে আমার পর্যন্ত শেষ, আরেকজন যেন জীবিত থাকে। আমরা যে বিদ্রোহটা করব এটা যেন চলমান থাকে, এটা যেন ক্ষান্ত না হয়। এখানে অনেক বাঙালি অফিসাররা ছিল, তাদেরকে আমরা শুধু 25 তারিখে আসা বললাম যে একটা কিছু হইতে যাচ্ছে। এর আগে কিন্তু কোনো বাঙালি অফিসাররা কিছু জানতো না। যা হোক, উনার সাথে প্রাইমারি কিছু আলাপ হলো, খুব খোলামেলা আলাপ হলো না। এরপরে আস্তে 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 দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। আমি উনাকে বুঝার চেষ্টা করলাম, উনি আমাকে বুঝার চেষ্টা করলেন। উনি একটা জিনিস বুঝছেন, উনি যেহেতু পাঞ্জাব রেজিমেন্টের অরিজিনাল লোক, ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের এখানে কোনো সদস্য ছিল না, ম্যাক্সিমাম লোক ছিল 4 বেঙ্গল রেজিমেন্টের। সুতরাং কিছু করতে হলে আমার প্রয়োজন। এগুলি আমাকেই চেনে, জিয়াউর রহমান সাহেবকে চেনে না। দুইজনে মিলেই পরিকল্পনা করলাম যে বিদ্রোহ করতে হবে। তখন আমি কর্নেল এম আর চৌধুরী সাহেবকে রিকোয়েস্ট করলাম, আপনি ব্রিগেডিয়ার মজুমদার সাহেবকে আস্থায় নেন, কারণ ব্রিগেডিয়ার মজুমদার ছিল ওখানে কমান্ডেন্ট। ব্রিগেডিয়ার মজুমদার শুধু এটাই বলে দিলেন, আমি তোমাদের সাথে আছি, আমার সাথে আর কথা বলার দরকার নেই, তোমরা যাই কিছু করো আমরা আমি তোমাদের সাথে থাকবো। তাহলে ওনার পারমিশন পেয়ে গেলাম। আমাদের কর্মকাণ্ড চলতে থাকলো। প্রায় প্রতি সপ্তাহে 1-2 বার করে আমি ক্যান্টনমেন্টে চলে যেতাম, শুধু টেলিফোনে একটু উনি বলতেন যে চা খাইতে আসো, চা খাইতে চলে যেতাম। আর জিয়াউর রহমান সাহেব 3 তলায় ছিল আমাদের টয়লেট, উনি আমার অফিসের সামনে এসে আমাকে এরকম করতেন, মানে উপরের দিকে আসো। আমি ওনাকে ফলো করে পিছনে পিছনে যেতাম। আসলে উনি প্রস্রাব করতেন না, আমি প্রস্রাব করতাম না, এটা হলো বাস্তব। দরজাটা খোলা রেখে উনি কথা বলতেন, আমি শুনতাম, আর আমি ভিতরে ঢুকতাম, উনি বাইরের থেকে শুনতেন। দুইজনে আমরা প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে কি আলাপ হয়েছে ওটা সেরে নিতাম। কেউ যদি আসে দেখতো একজন প্রস্রাব করতেছে আর একজন প্রস্রাব করার অপেক্ষা আছে, অন্য কিছু করার চিন্তায় থাকতো না। আর জঞ্জুয়া সাহেব মাঝে মাঝে আমাকে ডাকতেন, জিয়া তোমাকে কি বলে মাঝে মাঝে, আমাদের লোকটা খুবই খারাপ, বারবার বিরক্ত করতেছে, আমাকে বলতেছে বিয়ে করার দরকার নাই, পাকিস্তানে চলো। আমি বিয়ে না করে কিভাবে চলি দেখেন, আপনি হলেন আমার বাপ। ওর আমি ব্যস্ত রাখলাম, কারণ জঞ্জুয়াকে ব্যস্ত না রাখলে দেখি যে আমাদের কর্মগুলি ঠিকভাবে চলবে না। ততদিনে কিন্তু প্রত্যেক দিন অন্য পাঞ্জাবি অফিসাররা আমাদের মেসে আসে আমরা কি করছি না করছি এটা খবরাখবর নেওয়ার জন্য আসতো। এক পর্যায়ে জিয়াউর রহমান, এম আর চৌধুরী এবং আমরা 3 জনে মিটিং করলাম। এটা হলো 7 তারিখের পরে মিটিং করে তখন আমরা 3 জন একত্র হলাম, কারণ 7 তারিখে আমরা আশা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন। তিনি করেন নাই। তিনি শুধু এত বললেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এত দূরেই তিনি বন্ধ রাখলেন। বাংলাদেশে কোন জায়গায় তার ভাষণের রিপিটেশন হয় নাই, কিন্তু আমরা চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে তার ভাষণটা শুনালাম। আমি এখানে বঙ্গবন্ধুকে খাটো করতে চাই না, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটা বিরাট অবদান রেখেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু শেষ কাজটা যেটা করার ছিল, স্বাধীনতা ঘোষণা করার, ওটা তিনি করেননি। আমরা 25 তারিখ ঘুমের থেকে উঠলাম,
উঠার পরে দেখলাম প্যারেড গ্রাউন্ডে কেউ নেই। আমি তখন একা প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, ব্যাপার কি, এতগুলি লোক গেল কোথায়? কোয়ার্টার কার্ডে চলে আসলাম, আসে হাবলদারকে জিজ্ঞাসা করলাম বাকিরা কোথায়? বলে স্যার ওরা রেল লাইনে, রেল ক্রসিং এ একটা কালকে রাত্রে কেউ ট্রেন রেখে গেছে, ব্রেক লাগায় এখন কোনো যান চলাচল হচ্ছে না, ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ বন্ধ, রেলটা মুভ করার জন্য সবাই গেছেন। আমি ছাড়া সবাই ছিল, সব অফিসাররা, মেজর জিয়াউর রহমান ছিল, মেজর শওকত ছিল, অন্যান্য বাঙালি অফিসার সবাই ছিল, পাঞ্জাবি অফিসাররা ছিল। আমি গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, সিপাহীদেরকে জিজ্ঞাসা করলাম কি? বলে স্যার আপনি আপনার তৈরি করেন। ওরা আমাকে ইঙ্গিত করে বলে দিল আপনি আপনার তৈরি করেন, এখানে থাকার দরকার নেই, ট্রেন আমরা সরাইতে পারি কিন্তু আমরা সরাচ্ছি না। তখন বুঝে গেলাম, তখন কিন্তু চট্টগ্রামের সর্বত্র ব্যারিকেড, এমন কোন রোড নাই যেখানে 8-10টা ব্যারিকেড নেই, বড় বড় গাছ ফেলে তারা ব্যারিকেড দিয়েছে। আমি শর্টকাট করার জন্য, কারণ অনেকগুলি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, দুপুরের মধ্যে জঞ্জুয়া করলো কি সবাইকে ভাগ করে দিল, এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দিয়ে দিল। জিয়াউর রহমান এবং তৎকালীন সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিন চৌধুরীকে দায়িত্ব দিল 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত, চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত ব্যারিকেড গুলি রিমুভ করা, পরিষ্কার করা। মেজর শওকতকে পাঠাই দিল সওয়াত জাহাজ খালি করার জন্য চট্টগ্রাম বন্দরে। খালেকুজ্জামানের দায়িত্ব বললো এম্বার্কেশন হেডকোয়ার্টার, অর্থাৎ চট্টগ্রাম পোর্টের সামনেই। বাকি অন্যান্য অফিসার যারা ছিল, যেমন ক্যাপ্টেন সাদেক, তাকেও এক জায়গায় দিল। কমান্ডিং অফিসার নিজেই জঞ্জুয়া এবং মেজর শওকতকে সাথে নিয়ে সওয়াত জাহাজ খালি করার জন্য দুজনে চট্টগ্রাম বন্দরে চলে গেলেন। আমি এসে আমার পিস্তলটা নিলাম, কোয়ার্টার মাস্টারের ফান্ড একটা ছিল 5,000 কি 6,000 টাকা হবে, ওইটা পকেটে নিলাম। আবার রুমে আসতে পারে কিনা জানি না, আমি গিয়ে কোয়ার্ট ডিউটি অফিসারের দায়িত্বে বসে গেলাম। কেউ যখন নাই, কারণ আমার তো কোনো ব্যাটালিয়ন কোম্পানি নেই, আমি তো হলো আমার আন্ডারে ডাইরেক্টলি কোনো ট্রুপস নেই। তখন আমার কোয়ার্টার মাস্টার, নায়েব সুবেদার কোয়ার্টার মাস্টার ছিল আব্দুল হামিদ, যশোর বাড়ি। ওর বললাম যে তুমি অবশিষ্ট ট্রুপ যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখো, আজকে মনে হয় কোনো ঘটনা ঘটবে, না হলে এইভাবে ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠানোর কোনো কারণ নেই। আব্দুল হামিদকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, সে ওইভাবে আমাদের যারা বিশ্বস্ত সেনা সদস্য ছিল তাদেরকে সবাইকে প্রস্তুতি রাখার জন্য বলল। হঠাৎ দেখি 4টার দিকে হবে বা একটু আগে পিছিয়ে হতে পারে সময়, লেফটেন্যান্ট আজম পাকিস্তানি পাঞ্জাবি, সে দেখি এসে বলো স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। আমি আবার অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার কি? পাকিস্তানে তো অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসারের কোনো পদ নাই, মনে মনে বলতেছি। তখন বুঝলাম যে আমার উপরে খবরদারি করার জন্য তারা পাঠানো হয়েছে। আমি ভালো হয়েছে, মুরগাতে একটা রেডিমেড পাইলাম সামনে, কষ্ট করতে হবে না, এটা তো আমার কাছেই আছে, এটা যে কোনো সময় জমা করা যাবে। ও দেখে টেলিফোন আসলেই লাভ দিয়ে রিসিভার ধরে, তখন আমার সন্দেহটা আরো পাকাপোক্ত হলো। আমি ওকে টেলিফোন ছেড়ে দিলাম, তুমি ধরতে থাকো। সন্ধ্যার পরে একসময় বললাম, দেখো তুমি সেকেন্ড লেফটেন্যান্ট মানুষ, বেশি দিন চাকরি হয় নাই, 3-4 মাস চাকরি হয়েছে, সারা রাত কি দুজনের পক্ষে জায়গা থাকা সম্ভব? আমরা একটা কাজ করি, কারণ আমার চিন্তা ছিল যা কিছু ঘটে 3টার মধ্যেই ঘটবে, সকালের দিকে কিছু ঘটবে না। ওকে বললাম যে রাত্রি প্রথম প্রহর তুমি ঘুমিয়ে যাও, 3টার সময় আমি তোমাকে ডেকে দেব, 3টার পরের থেকে নিয়ে ভোর পর্যন্ত তুমি ডিউটি করো। ও খুব আনন্দিত হয়ে সামনের একটা রুম ছিল, ওখানে তারা ঘুম পাড়িয়ে দিলাম, একদম মশারি টাকায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে না সরি, এর আগে একটা ঘটনা ঘটছে। তারপর আমি চিন্তা করলাম সন্ধ্যার পরে জিয়াউর রহমানের সাথে দেখা করা উচিত। জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা না করলে সর্বশেষ অবস্থাটা যদি আমি না জানাই এটা ভুল হবে। আমি রওনা হলাম, পথে দেখলাম ব্যারিকেড, ওদেরকে চট্টগ্রামের ভাষায় বললাম যে ব্যারিকেড গুলি উঠাও, আমি ফিরে না আসা পর্যন্ত ব্যারিকেড গুলি আর দিও না। আর সামনে আছে মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া,
উনি যখনই আসেন ব্যারিকেড গুলি সরাই দিয়ে আসা যাওয়ার জন্য পথটা পরিষ্কার রাখো। ওদেরকে ব্রিফ করে দিলাম। আমি হুমায়ুনকে বললাম, আজমকে বললাম যে তুমি বসো, আমি একটু দেখে আসি ট্রুপস গুলি খানা পেয়েছে কিনা সবাই, কারণ কোয়ার্টার মাস্টার এটা একটা দায়িত্ব। আমি এই অজুহাতে চলে গেলাম চট্টগ্রাম সেনানিবাসের দিকে। কোকা-কোলা কে রহমান ফ্যাক্টরি ছিল বাইজিদ বোস্তামিতে, ওখানে গিয়ে জিয়া রহমান সাহেবের সাথে দেখা। ওনাকে বললাম যে ভিতরে আসেন, ভিতরে নিয়ে গেলাম। আমি তখন সংক্ষেপ বললাম যে যাই কিছু ঘটে আজকে রাত্রে করতে যাচ্ছে, সুতরাং আপনি রাত্রে খাওয়ার অজুহাত দেখে বাসায় ফিরে আসেন, তারপরে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আমি চলে আসলাম, আমার পিছনে পিছনে উনি আসলেন, উনি এসে সোজা বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে ওনার স্ত্রী বেগম জিয়ার কাছ থেকে শুনলেন বেগম জিয়াকে টেলিফোন করছেন জঞ্জুয়ার স্ত্রী, জঞ্জুয়া টেলিফোন করছেন চট্টগ্রাম পোর্ট থেকে জঞ্জুয়ার স্ত্রীকে, জঞ্জুয়ার স্ত্রী টেলিফোন করছেন বেগম জিয়াকে। অর্থাৎ বেগমে বেগমে আর্মি কাজ চলতেছে এখন, অফিসারদের কোনো কাজ নেই, যেটা পাকিস্তান আর্মিতে কখনো ছিল না। জঞ্জুয়া টেলিফোন করে বললো যে তুমি জিয়ার বউকে বলো জিয়াকে চট্টগ্রাম বন্দরে পাঠানোর জন্য। জিয়া সাহেব বাসায় এসে যখন এটা শুনলো, উনি তাড়াতাড়ি খাওয়াটা সেরে আমার অফিসে চলে আসলো। আমি এরকম বসে আছি, উনি এসে সামনে বসলো, পিছনের দরজা। উনার সাথে কথা বলতেছিলাম, যা কিছু ঘটে আজকে রাত্রের মধ্যে ঘটবে, সুতরাং আমাদের এখন কি করণীয় দুইজনে এখন সিদ্ধান্ত নিই। ঠিক ওই মুহূর্তে দেখলাম জঞ্জু এবং মেজর শওকত দরজা দিয়ে ঢুকতেছেন। আমরা তো হতবাক, জিয়া সাহেব তো দেখতেছেন, ওনার মুখ তো আমার দিকে, আমি দেখতেছি উনার ঢুকতেছে। তখন জঞ্জু বলে যে কি ষড়যন্ত্র করতেছে? আমি যে ষড়যন্ত্র রাজা স্যার একটাই করতেছে, আপনি নাকি আপনার বউকে বলছেন, আপনার বউ বেগম জিয়াকে বলছে, বেগম জিয়া রহমানকে বলছে, এত হাত থেকে কথাগুলি আসছে, এখন কি করতে হবে আমরা নিজে বুঝতে পারতেছি না। আর উনি চট্টগ্রাম বন্দরে যাবে কি করে? আমাকে তো তার প্রোটেকশনের জন্য সিপাহি দিতে হবে, এটা নিয়ে আলোচনা করতেছি। তখন উনি বললেন যে প্রোটেকশনের কোনো প্রয়োজন পড়বে না, আমি নেভি থেকে একটা ট্রাক নিয়ে আসছি, এই ট্রাকে করে 11 জন সিপাহি নিয়ে আসছি, তার নিরাপত্তার জন্য ব্যবস্থা হয়েছে। জিয়া শুধু সামনে বসবে আর চট্টগ্রাম বন্দরের জন্য রওনা হবে। এটা বলার পরেই উনি বললেন যে জিয়া উঠো। আগে জঞ্জুয়ার পিছনে জিয়া রহমানের পিছনে মেজর শওকত, সর্বপিছনে আমি। হঠাৎ দেখি আমার টেলিফোন বেজে উঠলো। আমি ওনাদেরকে বললাম যে আপনারা নিচে নামেন, আমি টেলিফোনটা দেখে আসি। তখন টেলিফোনে দেখলাম আমার এক বন্ধু আব্দুল খালেক, যিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চট্টগ্রাম ক্লাবে যখন যাইতাম, উনি আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে মামা, দেশে যদি গন্ডগোল হয় তোমরা কি করবে? আমি যেটা স্মরণ রাখো, আমরা তোমাদের সাথে থাকবো, এর থেকে বেশি আর কিছু না, কোন প্রয়োজন বোধ করলে টেলিফোন করো। তখন উনি আমাকে টেলিফোন করে বললেন, মামা ঢাকার থেকে এখন একজন লোক আসছে, ও বলতেছে ঢাকার সর্বত্র পাকিস্তান সেনাবাহিনীর লোকেরা টহল দিচ্ছে। তখন বুঝলাম ঘটনা ঘটে যাচ্ছে, আর আমাদের বসে থাকার সময় নাই। আমি দৌড়ে নিচে আসলাম। ট্রাকটা যদি ধরেন এইভাবে দাঁড়ায় আছে পশ্চিম দিকে মুখ করে, জিয়াউর রহমান সাহেব পূর্ব দিকে মুখ করে দাঁড়ায় আছেন, জঞ্জুয়া পশ্চিম দিকে মুখোমুখি দাঁড়ায় আছেন, শওকত পাশে দাঁড়ানো। আমি আসা দক্ষিণ দিকে মুখ দিয়ে উত্তর পাশে দাঁড়ালাম। জিয়াউর রহমান সাহেবকে ইশারা করে দেখানোর চেষ্টা করলাম যে আপনি গেলে আপনাকে বন্দি করা হবে। উনি আমাকে বললেন লিখে দাও, তাহলে সময় নাই। জঞ্জু এটা দেখে ফেলছে। জঞ্জু বলে কি হয়েছে? বলি আমি স্যার 3-4টা মশা ধরছে আমাকে। মশাগুলি তাড়ানোর জন্য আমি হাতে কষাকষি করতেছিলাম। বলছে আমি তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমাদের না স্যার, এটা খোলা জায়গা তো, সব মশা। জিয়াউর রহমান রওনা হয়ে গেল। উনি দাঁড়ায় নিশ্চিত করলেন জিয়াউর রহমান যেন রওনা হয়। আমি তাড়াতাড়ি উপরে চলে আসলাম, উপরে ঘুমের থেকে উঠাইলাম আজমকে বললাম তুই আন্ডার অ্যারেস্ট। আজমকে অ্যারেস্ট করলাম। রেলওয়ে ক্রসিং এ ছিল লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করলাম। অফিসার্স ম্যাচে ছিল ক্যাপ্টেন আহমদ আলী,
তখন অফিসার মেসার আমাদের হাবিলদারের দায়িত্ব ছিল আব্দুল আজিজ, বরিশাল বাড়ি। আজিজকে ডাকলাম, 10-12 জন সেনা সদস্য দিলাম এবং তাকে বললাম যে ক্যাপ্টেন আহমদ আলীকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তাহলে কজন অ্যারেস্ট হলো? লেফটেন্যান্ট আজম, লেফটেন্যান্ট হুমায়ুন এবং ক্যাপ্টেন আহমদ আলী, 3 জন। জিয়াউর রহমান সাহেবকে ফিরিয়ে নেওয়া আসার জন্য ক্যাপ্টেন খালিকুজ্জামানের ওই রাস্তায় ছিল এম্বার্কেশন হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। তার সাথে ট্রুপসকে দিই নাই আমি, কোনো ট্রুপস যাবে না, তুমি একা যাও। জিয়াউর রহমানকে এটা বলে আসো আমি এই 3 জনকে অ্যারেস্ট করেছি, উনি যারা তাড়াতাড়ি ফিরে আসেন। জিয়াউর রহমান তখন দেওয়ানহাটে একটা বড় ধরনের ব্যারিকেড ছিল, ওটা ক্লিয়ার করতে পারছিলেন না, ওখানে আটকা পড়ছিলেন। খালিকুজ্জামান গিয়ে ওখানে ওনার সাথে দেখা হলো এবং আমার সংবাদটা জিয়াউর রহমানকে দিল। তখন উনি ট্রুপসদেরকে বললেন, নেভি ট্রুপসদেরকে, যে আমাকে কমান্ডিং অফিসারে ডাকছেন, ফিরে যেতে বলছেন। এখন ট্রুপসদের এটা বুঝার কোনো সাধ্য নেই। উনি রওনা হয়ে গেলেন, আমি বাহিরে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম উনি আসবে আসবে আসবে। উনি আসলেন, আসার নামার সাথে সাথে পিছনের দিয়ে গিয়ে বলে যে তোমরা সব আন্ডার অ্যারেস্ট, অর্থাৎ নেভির যে 11 জন ছিল উনি ওনাদেরকে অ্যারেস্টের জন্য হুকুম দিয়ে দিলেন। আমার ট্রুপস রেডি, অস্ত্র নিয়ে সবাইকে নামায় আসা হলো। নামায় নিয়ে আসে দোতলাতে একটা অন্ধকার রুমে রাখা হলো। ওই রুমে লাইট ছিল না, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন সিডিএ মার্কেট ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জুয়াকে অ্যারেস্ট করার কথা ছিল আমার। তখন আমি জিয়াউর রহমান সাহেবকে বললেন যে না, আমি যদি চলে যাই এখানে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, পাঞ্জাবি অফিসারগুলি কি করে কোনো ঠিক নেই, আপনি যান, জঞ্জুয়াকেও নিয়ে আসেন, আসার পথে মেজর শওকতকেও নিয়ে আসেন। জিয়াউর রহমান সাহেব একটা জিপ নিয়ে জঞ্জুয়ার বাসায় গেলেন। ইন দ্য মিন টাইম আজিজ, হাবলদার আজিজ আবার দৌড়ে আসলো, বলে স্যার বিডিআর এর ম্যাচটা ছিল আমাদের ম্যাচের সামনেই, মধ্যখানে 12 ফিট রাস্তা। বলে স্যার 2 জন অফিসার আসছে। তখন আমি ওকে আবার এক প্লাটুন সোলজার, এক সেকশন সোলজার দিলাম, দিয়ে বললেন 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওদের মধ্যে ছিল মেজর হামিদ, জিয়াউর রহমানের কোর্সমেট, আর ক্যাপ্টেন নজর। তাহলে কজন হয়ে গেল? 5 জন। জিয়াউর রহমান সাহেব ততক্ষণে চলে আসলেন জঞ্জুয়াকে অ্যারেস্ট করে। সবাইকে কোয়ার্টার গার্ডের সাথে 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 রুমের মধ্যে বসানো হলো। বাকিটা আমি বলতে চাচ্ছি না। আমরা 3 জনের মধ্যে মিটিং হলো, আমি, তৎকালীন মেজর শওকত, তৎকালীন মেজর জিয়াউর রহমান, 3 জনের মধ্যে মিটিং হলো এবং এটাই সিদ্ধান্ত হলো 2 জনে যেটা বলবে সেটাই বাস্তবায়ন হবে। তা আমি বলবো না কে কি বলেছে এখানে। ওখানে সিদ্ধান্ত হলো তাদেরকে বিদায় করে দিতে হবে। পৃথক পৃথক রুমে তাদেরকে বসানো হলো। সেনাবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হলো। এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব না। সেনাবাহিনীর 8ম বেঙ্গল রেজিমেন্টের সেনাদের হাতে তারা নিহত হলো। তখনও পর্যন্ত বিদ্রোহী ট্রুপসের কমান্ডার ছিলাম আমি। সবাইকে সিডিএ মার্কেটে যদি কখনো যান, এখনো যদি খোলা থাকে জানি না, ভিতরে খোলা মাঠ, ওখানে সবাইকে আমি একত্রিত করলাম। বিদ্রোহী ট্রুপসদেরকে একত্র করে সেলিউট দিয়ে জিয়াউর রহমানকে কমান্ড হস্তান্তর করলাম, অর্থাৎ উনার হাতে সমস্ত ক্ষমতা হস্তান্তর করলাম। ওখানে কোনো উঁচু জায়গা ছিল না দাঁড়ানোর। উনি বললেন যে তাহলে কি করা যায়। তখন আমরা কয়েকজনে ধরে একটা তেলের ড্রাম সোজা করলাম। তেলের ড্রামের উপর উনি দাঁড়ালেন এবং আমার ডান হাতটা উপরে করলেন। 2 জনের, উনি আমার হাতটা ধরলেন। উনি বললেন যে এই মুহূর্ত থেকে আমরা অফিসিয়ালি বিদ্রোহ ঘোষণা করলাম, বাংলাদেশের পক্ষ হয়ে আমরা কাজ করব। তখনও তো আমরা জানি না কে কোথায় কি করতেছে, ঢাকায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে জানি না। রাত্রেবেলা সব পাঞ্জাবি অফিসার যখন মারা গেল, আমরা ওখান থেকে বেরিয়ে করলডাঙ্গা পাহাড়ে চলে গেলাম। করলডাঙ্গা পাহাড় হলো শহরের বাইরে, বলখালিতে।
দুপুরবেলা গ্রামের লোকেরা আমাদেরকে টমেটোর চাটনি দিয়ে গরম গরম ভাত খাওয়াইলো। জিয়াউর রহমান সাহেব সবাইকে বললো যে পাশে ছড়া আছে, ছড়াতে গিয়ে অজু করে আসো। সবাই অজু করে আসলো, তিনি শপথ বাক্য পাঠ করালেন যে বাংলাদেশের প্রতি আনুগত্য এবং জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করব। তিনি শপথ বাক্য পাঠ করালেন ফার্স্ট। এরপরে উনি আমাকে দায়িত্ব দিলেন সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য। তৎকালীন মেজর শওকতকে দায়িত্ব দিলাম, আপনি একটা কোম্পানি নিয়ে চট্টগ্রাম বন্দরে যাবেন। খালেকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো চকবাজার এলাকা। শমশের মুবিনকে দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। ততক্ষণে আমাদের সাথে একত্রিত হয়েছিল বর্তমান মেজর জেনারেল তৎকালীন ক্যাপ্টেন হারুন বিডিআর এর, তাকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিং। ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো সীতাকুণ্ডে, কুমিল্লা থেকে যেন কোনো কেউ প্রবেশ করতে না পারে। শমশের মুবিনকে দায়িত্ব দেওয়া হলো মেডিকেল কলেজে, ক্যান্টনমেন্ট থেকে যেন কেউ বাইরেতে না পারে। দায়িত্ব ভাগ করে শেষে থেকে গেলাম আমি এবং মেজর জিয়া। বিলে কোনো ধান নাই, ফসল টসল কিছু নাই, সব বিল খালি। যদিও আমার বাড়ি 7-8 কিলোমিটার দূরে, কিন্তু আমি এই সমস্ত এলাকা চিনতাম না। এটা হলো বাস্তবতা। রাত্রেবেলা আমরা দুজনেই এইরকম টুলের উপরে একটা প্রাইমারি স্কুলে হাই বেঞ্চের উপরে ঘুমাইলাম। আমাদের সাথে একজন সিপাহি ছিল। পরের দিন এখন আমরা রওনা হয়েছি চট্টগ্রাম শহরের জন্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম পটিয়া, অর্থাৎ উল্টা। যাওয়ার কথা ছিল এই ডাইরেকশনে, চলে গেলাম এই ডাইরেকশনে। বিলের মধ্যে টের পাই নাই, বড় বিল। পটিয়াতে এসে বসলাম, উনি বসলেন ওসির সিটে, আমি বসলাম সামনে। এখন চিন্তা করতেছি কি করা যায়, চট্টগ্রাম শহরে কিভাবে প্রবেশ করি, কারণ আমাদের কাছে কোনো গাড়ি নেই। ততক্ষণে 2টা প্লাটুন চলে আসলো টেকনাফ থেকে বিডিআর এর। ওদেরকে ধরলাম। পটিয়াতে যে সমস্ত পুলিশের লোক ছিল তাদেরকে ধরলাম, সবাইকে অস্ত্র দিয়ে চট্টগ্রাম শহরে পাঠিয়ে দিলাম। ততক্ষণে চলে আসলো এক ভদ্রলোক, বগুড়া বাড়ি, জনাব মাহমুদ, প্রায় 6 ফিট 2 ইঞ্চি লম্বা। বিস্তারিত বলবো না। উনি এসে বললেন যে ক্যাপ্টেন ওলিকে তালাশ করতেছে। আমাদের কেন? বলছে উনার বাড়ি তো এখানেই। বলছে হ্যাঁ, ওনার বাড়ি পটিয়ে। আপনি কেন তালাশ করতেছেন? বলছে উনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। তাহলে স্বাধীনতা ঘোষণা করার ব্যবস্থা কি আছে? বলছে আছে। কি আর ব্যবস্থা আছে? কালুঘাটে তো কোনো স্বাধীনতা ঘোষণা করতে পারবে না, এটা করলে তো আগ্রাবাদ যেতে হবে। কালুঘাট তো হলো ট্রান্সমিটিং স্টেশন, ব্রডকাস্টিং স্টেশন হচ্ছে আগ্রাবাদ। আগ্রাবাদে যাওয়া এখন সম্ভব না। উনি বললেন যে না, আমি 12 জন টেকনিশিয়ান নিয়ে আসছি একটা মাইক্রোবাসে করে, তাদেরকে দিয়ে কালুঘাট রেডিও স্টেশন রেডি করেছি ব্রডকাস্টের জন্য। তো আমাদের কাঁধে কোনো র্যাঙ্ক নাই, সব আমরা রাত্রে ফালাই দিয়েছি, শুধু কাপড়, খাকি পোশাক। তখন আমি বললাম স্বাধীনতা ঘোষণা করবেন। উনি আমার সামনে যিনি বসে আছেন, বলো উনি কি? আমাদের মেজর জিয়া। বল দুজনের মধ্যে একজনে করলে হবে, আমাদের উনি করবেন। উনি হলেন আমার বস, সিনিয়র। তখন ওখান থেকে জিয়াউর রহমান সাহেবকে বললেন যে আপনি মাহমুদকে সাথে নিয়ে কালুঘাট রেডিও স্টেশনে যান, আর আমি ফুলতলা গিয়ে আর্মি হেডকোয়ার্টার সেট আপ করি। ফার্স্ট আর্মি হেডকোয়ার্টার ফুলতলা প্রাইমারি স্কুল। কারণ ফিরে আসা কি করব, একটা হেডকোয়ার্টার তো সেট আপ করেই, এস্টাবলিশমেন্ট ঠিক করেই যেতে হবে, না হলে ফিরে আসা অন্ধকার রাত্রে কোথায় কি বিপদ হলো। ওখানে হেডকোয়ার্টার সেট আপ করতে আমার আধা ঘন্টা সময় লাগছে। তারপরে গেলাম রেডিও স্টেশনে। রেডিও স্টেশন আমি যখন পৌঁছলাম তখন উনার ড্রাফট রেডি। I, Major Zia, declare myself as a head of the state. তা বললাম যে আমি এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করব, ওটা আমি এখানে বিশ্লেষণ করতে চাচ্ছি না। তৎকালীন প্রেক্ষাপটে, পরিপ্রেক্ষিতে তখন আমি বললাম যে এখানে লেখেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওইটা লেখা হলো। আমরা দুজনে পাশাপাশি ছিলাম। উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। এর আগে তো কেউ স্বাধীনতা রেডিও স্টেশনে গিয়ে ঘোষণা করে নাই। বিছানে শুয়ে শুয়ে যদি করে থাকে ওটা তো আমার জানার কথা না, কিন্তু পাবলিকলি পৃথিবীর সামনে স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান।
এটা নিয়ে কোনো বিতর্ক করার দরকার নেই। আমরা তো বলছি বঙ্গবন্ধু দেশকে প্রস্তুত করেছিলেন, আমরা তো এটা মিথ্যা বলছি না, কারণ এটা হলে বেঈমানি হবে, মুনাফিকি হবে। মুনাফিকদের পক্ষে সম্ভব মিথ্যা কথা বলা, বেঈমানদের পক্ষে সম্ভব। বর্তমান বিশ্ব বেঈমান মুনাফিকদের হাতে বন্দী। সব বাংলাদেশ না, সমগ্র পৃথিবী অশান্ত অবস্থায় আছে, কারণ আমরা মিথ্যা কথা বলি, আমরা দুর্নীতি করি, আমরা টাকা পাচার করি, আমরা ব্যাংকের টাকা নিলে এটা পরিশোধ করি না, যত রকমের অপকর্ম আছে, অনৈতিক কাজ আমরা করি। আজকে গুলশান বনানীতে আপনি যেতে পারবেন না, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। অনৈতিক কাজের জন্য এটা একটা কারখানায় সৃষ্টি হয়েছে। পুরো ঢাকা যেন একটা ব্যাংককের পতিতালয়ের মতো হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই অবস্থা কে সৃষ্টি করেছে? বর্তমান সরকার, অনৈতিক সরকার, অনির্বাচিত সরকার। জিয়াউর রহমান যদি এদিন স্বাধীনতা ঘোষণা না করতো, তাহলে অন্যান্য বেঙ্গল রেজিমেন্ট গুলি ঘর থেকে বের হতো না। আমি এটার উপরে পিএইচডি করেছি, এটা একটা আমার পিএইচডির একটা চ্যাপ্টার ছিল। ঢাকাতে হলে তো একটা পিএইচডি দিয়ে দিত, কিন্তু লন্ডনে দেয় না। লন্ডনে এটা একটা চ্যাপ্টার ছিল, বাকিগুলি ইকোনমির উপর ছিল, কালচার অ্যাফেয়ার্স এর উপর ছিল, বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন জিনিস আসছে, ভাষা আন্দোলনের উপর ছিল। এটা কালমিনেটিং টু লিবারেশন ওয়ার, অর্থাৎ সবগুলি ধীরে 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 6 দফা হলো, ছাত্র আন্দোলন হলো, 70-এর নির্বাচন হলো। এটা শুরু হলো ভাষা আন্দোলন থেকে, জিন্নার কথার থেকে। জিন্নাতে বললো যে উর্দু শেল বি দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, শুধু উর্দু হবে, অন্য কিছু হবে না। তখন থেকে কিন্তু বাঙালিদের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গেছিল। এইগুলি কালমিনেশন হলো সর্বশেষ লিবারেশন ওয়ার। সুতরাং জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছেন, এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করেছিল। আমি এমন ভাবে কাপড় খুলে দিছি, আর জীবনে কোনো কাপড় পরতে পারবে না, আর বক্তব্য রাখবে না। এখন আসেন জিয়াউর রহমানের রাষ্ট্রপতি। জিয়াউর রহমান তো কোনো স্বেচ্ছায় রাষ্ট্রপতি হয় নাই, একটা প্রসিজারের মাধ্যমে ওনাকে বাধ্য করা হলো এই পজিশনে আসার জন্য। একটু কথা বলেন না প্লিজ, সময় কম। একটা প্রসিজারের মাধ্যমেই জিয়াউর রহমান এখানে পদক্ষেপ। তিনি আসার পরে কি করলেন একে একে যদি ধরেন, আমি সংক্ষেপে বলে যাই। ধীরে ধীরে তিনি দুর্নীতিবাজদের ট্রায়াল শুরু করলো, বিভিন্ন জেলায় কোর্ট স্থাপন হলো, কোর্টের প্রধান হলো ম্যাজিস্ট্রেট, সাথে ছিল একজন মেজর, অর্থাৎ সর্বময় ক্ষমতা ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। যদিও মার্শাল ল আমরা ইনহেরিট করেছি, মার্শাল ল দিয়েছিল কে? আওয়ামী লীগ মার্শাল ল দিয়েছিল, খন্দকার মোশতাক। জিয়াউর রহমান বা আর্মি মার্শাল ল দেয় নাই। জিয়াউর রহমান আসার পরে ধীরে ধীরে প্রেসকে মুক্ত করে দিল। আজকে যে প্রেস ক্লাব, এটার ভিত্তিপ্রস্তর, এটার টাকা কে দিয়েছিল? জিয়াউর রহমান দিয়েছিল। বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান দেখছেন আজকে, দেখেন কৃষি সম্প্রসারণ যেভাবে হচ্ছে, এটা জিয়াউর রহমানের প্রোগ্রাম ছিল। কারণ আমরা মনে করি যে জাপান আমাদের থেকে দ্বিগুণ খাদ্য উৎপাদন বেশি করত। যদি জাপান দ্বিগুণ খাদ্য উৎপাদন করতে পারে, আমরা 0.5% বেশি করতে পারবো না কেন? তখন তিনি বিভিন্ন জায়গায় রাখালের বেশে ছুটাছুটি করতে লাগলেন। অনেক জায়গা আছে উত্তরবঙ্গে শুষ্ক মৌসুম, ওখানে দান করা, ইরিদান করা সম্ভব ছিল না। তাহলে আমাদের দরকার ছিল শর্ট টার্ম ক্রপ। শর্ট টার্ম ক্রপ কি ছিল? গম। গমের চাষ শুরু করলেন উত্তরবঙ্গে। তুলা চাষ শুরু করলেন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর বেল্টে। শিল্প বিপ্লব শুরু করলেন। উনি শ্রীলঙ্কায় গেলেন, শ্রীলঙ্কায় গিয়ে দেখলো গার্মেন্ট ফ্যাক্টরির একটা এলাকা, ওটা দেখে আসা বাংলাদেশে উনি শুরু করে দিলেন গার্মেন্ট ফ্যাক্টরি। তারপরে কি হলো? বিদেশে যাওয়ার জন্য সবাইকে পাসপোর্ট দেওয়া শুরু করলো, যে আমি তো খাওয়াইতে পারবো না, বাংলাদেশে অত সম্পদ নাই, তোমরা বিদেশে যাও, ভাগ্যের অন্বেষণের শব্দে পৃথিবীতে যাও। উনি সবাইকে পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করলেন। আজকে যে রেমিটেন্সটা আসতেছে, বর্তমান সরকার যে টাকা পাচার করতেছে, জিয়াউর রহমান সাহেব ওটা না করে গেলে টাকা পাচার করতে পারতো না, এই টাকাও চুরি করতে পারতো না। এই সুযোগটা গরিব লোকের ছেলেরা বিদেশে গিয়েই এই টাকাটা রোজগার করছে। তখন উনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য কি করলেন?
কৃষি বিজ্ঞানীদেরকে নিয়ে বিভিন্ন সময় উনি গাজীপুরে গেছেন, ঢাকাতে বসছেন, নতুন নতুন প্রজাতির ধান কিভাবে বের করা যায় সেভাবে ওনাদের সাথে আলাপ আলোচনা করতেন। অর্থাৎ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে উনি বৈঠক করতেন। উনি নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই মানুষের মতামতটা নিতেন। বিভিন্ন জেলায় গেলে রাত্রেবেলা আমরা বিভিন্ন শ্রেণী পেশাদার লোকদের সাথে একটা আলোচনা সভার ব্যবস্থা করতাম। তারপরে কি হলো, ক্যানাল ডিগিং অর্থাৎ খাল খনন, এটা তো বঙ্গবন্ধু নিজেই বলছে, আমি তো বলি নাই। উনি বললেন যে আমি বিদেশ থেকে টাকা নিয়ে আসি আর আমার চার্টার দলেরা সব খেয়ে ফেলে। এই চার্টার দলেরাই তো সরকার চালাচ্ছে এখন, এটা তো নতুন কেউ আসে নাই। এখন উনি বলছেন যে মানুষে পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি তো দেশ চালাচ্ছে। উনি বলেছিলেন এতগুলি কম্বল আসলো, আমার কম্বলটা গেল কোথায়? কম্বল চোররাই তো দেশ চালাচ্ছে। তাহলে রিলিফের মাল চোরা, কম্বল চোরা, চার্টার দল, বিভিন্ন কিছু, এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। এরাই তো আজকে দেশ চালাচ্ছে, যার কারণে বেনজিরের সৃষ্টি হয়েছে, আজিজের মতো লোকের সৃষ্টি হয়েছে। এখানে কত বেনজির কত আজিজ যে লুকে আছে প্রশাসনে তার কোনো অন্ত নেই। 5,000-এর উপরে হবে, মিনিমাম 5,000-এর উপরে হবে। তারপরে উনি কি করলেন, ক্যানাল ডিগিংটা কেন করলেন? আমাদের পানির ব্যবস্থা ছিল না কৃষকদের জন্য। আমরা যদি বলি খাদ্য উৎপাদন দ্বিগুণ করো, খাদ্য উৎপাদন কি এমনি হয়ে যাবে? তাকে তো সুযোগ সুবিধা দিতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। সেই পানির ব্যবস্থাটা করা হলো ক্যানাল ডিগিং এর মাধ্যমে। ক্যানাল ডিগিং এর 3টা লাভ হলো। একটা হলো বর্ষাকালে পানি ধরার ক্ষমতা না থাকায় সমস্ত জায়গা প্লাবিত হয়ে যেত। ক্যানাল ডিগিং এর কারণে পানি ধরানোর ক্ষমতাটা বৃদ্ধি পেল, মাছের চাষ শুরু হলো 2 নম্বর। 3 নম্বর হলো শুষ্ক মৌসুমে মানুষ চাষাবাদের জন্য পানি ব্যবহার করতে পারলো। এবং চতুর্থটা হলো পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকলো। তারপরে কি বললো, যে আপনি একটা গাছ লাগান, যেদিন আপনার একটা ছেলে হবে মেয়ে হবে ওই দিন একটা গাছ লাগান। আপনার ছেলে মেয়ে যখন বিবাহের টাইম হবে ওই গাছটা বিক্রি করে মেয়ের ছেলের বিয়ে দিতে পারবেন। মাছের চাষ করেন, কারণ পুষ্টি চাহিদা মেটানোর জন্য এটার কোনো বিকল্প ছিল না। তিনি বাস্তবসম্মত কৃষকদের জন্য যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলি তিনি নিয়েছিলেন। দেশের মানুষ অশিক্ষিত ছিল, তাদেরকে শিক্ষা দান করার জন্য সন্ধ্যাকালীন স্কুলে শুরু করলো এবং ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে বিদেশে পাঠানো শুরু করলো। কারণ বিদেশ থেকে যদি টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি এখানে না আসে, দেশ তো কখন উন্নতি হবে না আমাদের টেকনোলজি দিয়ে। আপনাকে বাইরের থেকে টেকনোলজি আনতে হবে। এবং আমরা আরো একটা কাজের ব্যবস্থা করেছিলাম, ইউএনডিপির মাধ্যমে যে সমস্ত বাংলাদেশি বিশেষজ্ঞরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করত, তাদেরকে ইউএনডিপির ফান্ড দিয়ে বাংলাদেশে 2 মাসের ছুটিতে আনা হতো এবং তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হতো। বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন। আজকে যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, উনি আসলেন কিভাবে? উনি তো ভারতের রয়ের নেতৃত্বে ছিল ইন্ডিয়াতে। বঙ্গভবনে আমাকে টেলিফোন করলো ডক্টর কামাল হোসেন, উনি জীবিত আছেন এখন, সামাজ আজাদ সাহেব, যে একটা ডেলিগেশন বঙ্গবন্ধু আসতে চায়। তার মধ্যে আপনাদের বিষয়বস্তু কি? বলে বিষয়বস্তু হলো বঙ্গবন্ধুর কন্যাকে বিদেশ থেকে নিয়ে আসা। ওরা বঙ্গভবনে আসলো, প্রেসিডেন্ট জিয়া রাজি হলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো। ওখানে যে সিজার লিস্টে অস্ত্র ছিল, স্বর্ণ ছিল, অন্যান্য সম্পদ ছিল, বঙ্গবন্ধুর স্বর্ণের মুকুট ছিল, এগুলি সব শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়া মারার পরে তো তার ওখান থেকে কোনো স্বর্ণের মুকুট বাইরে হয় নাই, কোনো অস্ত্র বাইরে হয় নাই, কোনো টাকা পয়সাও বাইরে হয় নাই। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, উনি ডেপুটি চিফ থাকার সময় একটা প্লট নিয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওখানে, শিক্ষকদের জন্য একটা হাউজিং সোসাইটি হয়েছিল, ওখানে উনি 5 কাঠা জায়গা নিয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে উনি আমাকে বললেন, জনগণ তো আমাকে সমগ্র বাংলাদেশ দিয়ে দিয়েছে, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 কাঠা জায়গা নিয়ে আমি কি করব? ওই চিঠির মাধ্যমে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 কাঠার প্লট ফিরিয়ে দেওয়া হলো। এত দেশপ্রেম, এত রিস্ক, নিজের ছেলে মেয়েদের খবর রাখে নাই। 22 ঘন্টা 23 ঘন্টা আমরা কাজ করেছি। আমি তো প্রায় 3 বছর দুপুরবেলা কখনো খানা খাই নাই। রাত্রেবেলা গিয়ে খানা খাইতাম রাত্রে 3টা-4টার সময়। জিয়াউর রহমান সাহেব যখন জানতে পারলেন যে আমি 2 বেলা উপবাস থাকি, বঙ্গভবনে খাইতে পারি না, উনি আমাকে বললেন তুই বঙ্গভবনে খাও, আমি হুকুম দিয়ে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, আমি যদি বঙ্গভবনে খাই, বঙ্গভবনে খাওয়াটা কি আমার অথরাইজ না, সুতরাং আমি এটা খাইতে পারি না। উনি বললেন তাহলে তুমি পেমেন্ট করে খাও। আমি পেমেন্ট করে খাইলে যে পয়সা নিচ্ছে সেই জানবে যে আমি পেমেন্ট করতেছি, বঙ্গভবনের বাকি লোকে জানবে যে আমি ফ্রি খাচ্ছি, আমি এই কাজটা করতে পারি না। তখন বললো ঠিক আছে, একটা গাড়ি তোমার জন্য ব্যবস্থা করতেছি, বাসার থেকে দুপুরবেলার খাওয়া নিয়ে আসো। তখন বাসার থেকে দুপুরের খাওয়াটা নিয়ে আসতো। প্রায় সময় আমরা রাত্রে গিয়ে পৌঁছতাম বাসায় কখনো 3টায়, কখনো 3:30, কখনো 4টায়। তার সময় যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়েছে, আজকে বাংলাদেশে আছে কিসের উপরে? 2টা জিনিসের উপরে, গার্মেন্ট আর রেমিটেন্স। এই 2টা তো জিয়াউর রহমান শুরু করেছিল, বঙ্গবন্ধু তো না, শেখ হাসিনা তো না। ইরিদান বড়দান পাকিস্তান থেকে আক্তার সাহেবকে নিয়ে আসলাম আমরা। ইরিদানের যে প্রবক্তা আক্তার, উনি কুমিল্লাতে ছিলেন। আক্তার হামিদকে আমরা বিশেষ অনুরোধ করে পাকিস্তান থেকে নিয়ে আসছিলাম এবং উনাকে বগুড়াতে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে ইরিদানের ব্যবস্থা করার জন্য। এখন যদি আমি বলতে যাই রাত্রে 8টা-9টা বেজে যাবে, তখন তো আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। বর্তমান এটা তো জানেনই, বর্তমান নিয়ে কি বলার দরকার আছে? অতীতটা যেটা জানতেন না সেটা বললাম। অশান্ত পৃথিবী, এটা খেয়াল রাখেন। 2024 সাল হলো ঘটনা বহুল বছর। এই বছর বহু ঘটনা ঘটবে পৃথিবীব্যাপী। দুর্ভিক্ষ হইতে পারে, প্রলয় হইতে পারে, সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে যেতে পারে, অনেক লোক মারা যেতে পারে। আর আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। পৃথিবীতে মনুষ্যত্ব বলে কোনো জিনিস আর অবশিষ্ট নাই। এখন টাকায় হলো ভগবান, টাকায় হলো ঈশ্বর, টাকা ছাড়া কিছু নাই। এখন সরকারি কর্মকর্তা দেখেন আর আওয়ামী লীগের সদস্য দেখেন, তাকে তো 80 টুকরা করা হয়েছে। এখন বাকি যারা বাকি আছে তাদের কয় টুকরা হয় দেখতে হবে, অপেক্ষা করেন। কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। আল্লাহ ছাড় দে, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, এটা কোরআন বলে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একে অপরের উপকার করার জন্য, একে অপরকে ভালোবাসার জন্য। আর আমরা করেছি ঘৃণার জন্ম দিয়েছি। আওয়ামী লীগ ঘৃণার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, বিনা ভোটে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, নিশিরাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে, পাশের রুমের ভোটে 2024 সালে পাশের রুমের গোপন কক্ষের ভোটে প্রতিষ্ঠা করেছে। কাকো কখনো স্বামী ডাকতেছে, কাকো কখনো কি ডাকতেছে, কত কিছু যে ঘটনা ঘটতেছে, এগুলির হদিশ রাখা মুশকিল। আপনাদেরকে অনুরোধ করব, দাই নো ইউ সেলফ। বাইবেলে বলে দাই নো ইউ সেলফ, নিজকে চিনো, নিজকে সঠিক পথে পরিচালিত করো। আপনি, আমার কাজ হলো আমাকে সঠিক পথে রাখা, আমার কাজ হলো, আপনার কাজ হলো পরিবারকে সঠিক পথে রাখা, আল্লাহর নির্দেশিত পথে থাকা। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই। 2024 সাল একটা ভয়ানক বছর, এটাই সবাই ফোরকাস্ট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয়। এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। এই 2টা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। ওটা তো পাবলিক টয়লেটে টাকা আছেই। আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করেন ওটার উপরে ট্যাক্স নাই, বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে। এবং যে বাজেট, ডেফিসিট বাজেট প্রায়
51,000 কোটি টাকা ডেফিসিট। এই বাজেট কিভাবে বাস্তবায়ন হবে? এটা হলো ঋণের বাজেট। ডলারও নাই, বাংলাদেশি টাকাও নেই। আপনাকে যে টাকা দেবে, এখন পার এক একজনের পিছনে বোধ হয় 1,80,000 টাকা ঋণ, প্রত্যেকের পিছনে। এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে, যদি ঋণ আর নতুন ভাবে না নেয়। দেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই দেখেন। এটা দেশ নাই, এটাতে নৈতিকতা, নীতি, আল্লাহ, রসুল এখানে কিছুই নাই। এখানে একমাত্র হলো টাকা পাচার করো, অবৈধভাবে টাকা রোজগার করো, অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করো। এটার থেকে বাঁচার পথ একটাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। জিয়াউর রহমান তখনই শান্তি পাবে বেহেশতে, যখন জিয়াউর রহমানের অনুসারীরা সঠিক পথে চলতেছে। এরকম বক্তব্য রেখে উনার আত্মা শান্তি পাবে না। ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ওইটাই তার কাছে যাবে। আমরা ভালো কাজ করব, ন্যায়ের পথে থাকবো, ওনার যে আদর্শ, ওনার যে নীতি, সেটা আমাদের জীবনে আমরা অনুসরণ করে চলবো। তাহলে ওনার আত্মা শান্তি পাবে, না হলে আত্মা শান্তি পাবে না। আমি এখানে আসার পরে দেখলাম আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুবই প্রতিজ্ঞতা শিক্ষকরা এখানে বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামীতে আপনারা বিশেষজ্ঞদেরকে নিয়ে, জিয়াউর রহমান সাহেব যেভাবে করতেন, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে সেমিনার করতেন এবং এটা লিপিবদ্ধ করতেন। কোন সেক্টরে কি কাজ করার দরকার এটা লিপিবদ্ধ করতেন। আপনারা যদি এই ধরনের সেমিনার করে বিশেষজ্ঞদেরকে নিয়ে কাজগুলি করে রাখেন, ভবিষ্যতে যদি কখনো বিএনপি সরকার আসে তাহলে কাজে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।